সুমো এক পা এগিয়ে সিরাজের একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, তার মানে আপনার মনে আমার প্রতি কোনো ভালোবাসা নেই? সবটাই কি স্রেফ দয়া? সিরাজ পাথরের মতো স্থির হয়ে সোজাসুজি তাকালো সুমুর দিকে। কোনো দ্বিধা ছাড়াই বলল, না, নেই। আমার হৃদয়ে আপনার জন্য কোনো জায়গা নেই, কারণ আমি আপনাকে চিনি না। সুমুর বুকের ভেতরটা মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তার চেহারায় এবার দৃঢ়তা ফিরে এলো। সে বলল, ঠিক আছে, তাহলে চলুন আমার সাথে। সিরাজ ভ্রুকুঁচকে জিজ্ঞেস করল, কোথায়? থেরাপিস্টের কাছে। আপনার একটা বিশেষ থেরাপি করানো দরকার। আপনার যদি সত্যিই মনে হয় যে আমি আপনার কেউ না, তবে চলুন থেরাপিস্টের কাছে। সেখানেই সবটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আজই এর একটা ফয়সালা হওয়া দরকার। সিরাজ কিছুক্ষণ চুপ করে থেকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, আর যদি থেরাপি দেওয়ার পরেও আমি আপনাকে না চিনি, যদি আমার স্মৃতি না ফেরে? সুমু কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত ভারাক্রান্ত কিন্তু স্পষ্ট স্বরে বলল, তাহলে আমি কথা দিচ্ছি, এরপর আর কোনো দিন কোনো অজুহাতেই আমি আপনার চোখের সামনে আসব না। আপনাকে আপনার মতো মুক্তি দিয়ে আমি আমার বাচ্চাদের নিয়ে চিরতরে হারিয়ে যাব। সিরাজ সুমুর চোখের গভীরতা মেপে নেওয়ার চেষ্টা করল। সেখানে জেদ আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে এক বুক হাহাকার। সে ভাবল, এই আপদ বিদায় করার এটাই হয়তো শেষ সুযোগ। সে গম্ভীর গলায় বলল, ডিল, আমি রাজি। চলুন তবে থেরাপিস্টের কাছেই যাওয়া যাক। শহরের এক নিরিবিলি ক্লিনিকে বিখ্যাত একজন নিউরোথেরাপিস্টের চেম্বারে বসে আছে সিরাজ। থেরাপির ঘরটা একদম নিঝুম। চারপাশ সাদা দেওয়ালের মাঝখানে কেবল একটা যান্ত্রিক স্থিরতা। সিরাজকে মাথায় অনেকগুলো ইলেকট্রোড এবং সেন্সার লাগিয়ে দেওয়া হয়েছে। রুমের আলো নিভিয়ে দিয়ে তার চোখের সামনে স্লাইডের মতো দ্রুত গতিতে কিছু ছবি এবং উমানের দৃশ্য, বাড়ি আর পুরনো দিনের কিছু ভিডিও ক্লিপ চালানো হচ্ছে। ডক্টর পাশের কন্ট্রোল রুম থেকে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিলেন। সিরাজের মস্তিষ্কে কৃত্রিমভাবে ইলেকট্রিক পালস পাঠানো হচ্ছে, যাতে তার অবচেতনে জমে থাকা স্মৃতিগুলো ধাক্কা খেয়ে বেরিয়ে আসে। কিছুক্ষণ পরেই সিরাজের চোয়াল শক্ত হয়ে এলো। তার কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করল। মস্তিষ্কের ভিতরে যেন হাজার হাজার সুই একসাথে ভুগছে। সে যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে গোঙাতে লাগল। স্ক্রিনে সুমুর সাথে তার বিয়ের একটা মুহূর্ত আসতেই সিরাজ আর্তনাদ করে উঠল। আহহ, বন্ধ করুন এসব, আমার মাথা ছেড়ে যাচ্ছে। কাছের দেওয়ালের ওপাশে দাঁড়িয়ে সুমু তখন জীবন্ত লাশের মতো হয়ে গেছে। সিরাজকে ওভাবে যন্ত্রণায় ছটফট করতে দেখেই তার কলিজাটা যেন কেউ খামছে ধরছে। সিরাজ যখন ব্যথায় চেয়ারের হাতলটা শক্ত করে চেপে ধরল এবং তার গলার শিরাগুলো ফুলে উঠল, তখন সুমু আর স্থির থাকতে পারল না। সে পাগলের মতো কাঁচের উপর দু হাতে থাবড়ে চিৎকার করে বলতে লাগলো, ডক্টর, প্লিজ থামান। ওনার অনেক কষ্ট হচ্ছে। আমি আর স্মৃতি ফেরাতে চাই না। উনি সুস্থ থাকলেই হবে। ডক্টর, দরজা খুলুন। ইনায়া আর ঈশিতা পেছন থেকে সুমুকে জাপটে ধরল। সুমু তাদের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। তার কান্না এখন গগনবিদারী আর্তনাদে রূপ নিয়েছে। সে মেঝের উপর বসে পড়ে হাত জোর করে বলতে লাগলো, আইয়ুব ভাইয়া, ওনাকে বের করে আনুন। আমি আর পারছি না দেখতে। আমার খান সাহেব শেষ হয়ে যাচ্ছে। দরকার নেই স্মৃতির। আমি ওনাকে এভাবেই মেনে নেব। প্লিজ, দরজাটা খুলুন। রুমের ভেতর সিরাজের অবস্থা তখন আরও শোচনীয়। সে যন্ত্রণায় চেয়ার থেকে প্রায় পড়ে যাচ্ছিল। তার চোখ দুটো লাল হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসার উপক্রম। ডক্টর পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত সুইচ অফ করে দিলেন। থেরাপি থেমে গেল, কিন্তু সিরাজের চেতনা তখন তলানিতে। সুমু রুমের ভেতরে ঢুকে পড়ল। সিরাজের মাথায় সেন্সরগুলো লাগানো থাকা অবস্থাতেই সে তার বুক জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ক্ষমা করে দিন আমাকে। আমি খুব বড় ভুল করেছি। আর কখনো আপনাকে জোর করব না। আর কখনো কোনো থেরাপি আপনাকে দেওয়া হবে না। প্লিজ চোখ মেলুন। সিরাজ ভারী চোখে সুমুর দিকে তাকালো। তার মস্তিষ্কটা এখনো ভুঁ ভুঁ করছে। সে সুমুকে দেখল, তার কান্না দেখল, কিন্তু পরিচিত কিছুই তার চোখে ভেসে উঠল না। অনেক ক্লান্তি নিয়ে সে সুমুর বুকের উপর মাথাটা ছেড়ে দিল। সবাই আশা করেছিল এই তীব্র যন্ত্রণার পর হয়তো সে সুমু বলে ডেকে উঠবে, কিন্তু ঘর জুড়ে তখন কেবল সুমুর কান্নার শব্দ আর সিরাজের ভারী নিঃশ্বাস ছাড়া আর কিছুই ছিল না। থেরাপি ব্যর্থ হয়েছে। সিরাজ স্মৃতি ফেরানো তো দূর, এখন যন্ত্রণায় সে ঠিকমতো তাকাতেও পারছে না। আইয়ুব দ্রুত এগিয়ে গিয়ে ডক্টরকে ভাঙা গলায় জিজ্ঞেস করল, ডক্টর, কিছু কি মনে পড়েছে ওর? ও কি আমাদের চিনতে পারছে?
ডক্টর একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করলেন। তিনি অত্যন্ত দুঃখিত স্বরে বললেন, আই এম সরি। আমরা আমাদের লেভেলে বেশ ট্রাই করছি, কিন্তু ওনার ব্লকেজটা অনেক বেশি গভীর। কোনো ইমেজ, কোনো মিউজিক বা কোনো স্মৃতি ওনার ব্রেইনের পজিটিভ রেসপন্স তৈরি করতে পারেনি। ওনার কাছে সবটাই এখনও অন্ধকার। কথাটা শোনার সাথে সাথেই সুমুর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে টাল সামলাতে পারল না। আয়ুব আর সারবাজ একে অপরের দিকে তাকালো। তাদের চোখেও আজ পরাজয়ের গ্লানি। স্যান্ডি ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, এটা তো পারে না স্যার, এইভাবে আমাদের সবাইকে ভুলে থাকতে পারেন না। সিরাজ এবার সুমুকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে কঠিন গলায় বলল, থেরাপি তো হলো, ডক্টর যা বলার বলে দিয়েছেন। এবার আশা করি আপনার ড্রামা আর কন্ডিশন দেওয়ার পালা শেষ হয়েছে। আপনার সময়ও শেষ। তার মানে আমার জীবনে আপনার বা এই মানুষগুলোর কোনো অস্তিত্ব নেই। এবার কি আপনার দেওয়া কথা অনুযায়ী আমাকে মুক্তি দেবেন? সুমু ফ্যাকাশে মুখে সিরাজের দিকে তাকিয়ে রইল। আজ সে শুধু হারেনি, তার বিশ্বাসের পাহাড়টা ভেঙে চুরমার হয়ে গেছে। যে ভালোবাসার জোরে সে বন্দুক ধরেছিল, যে ভালোবাসার জোরে সে লড়াই করছিল, সেই ভালোবাসাই আজ সিরাজের কাছে অর্থহীন। আয়ুব এগিয়ে এসে সিরাজকে কিছু বলতে চাইল, কিন্তু সুমু হাত তুলে তাকে থামিয়ে দিল। সে চোখের জল মুছে সোজা হয়ে দাঁড়াল। তার বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে, কিন্তু নিজের সম্মানের কাছে সে আজ দায়বদ্ধ। সে সিরাজের চোখের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, ঠিক আছে খান সাহেব, আজ থেকে সুমু নামের অধ্যায়টা আপনার জীবন থেকে চিরতরে মুছে গেল। আমি কথা দিচ্ছি, এই মুহূর্তের পর আপনি আর কখনো আমার ছায়াটাও দেখতে পাবেন না। আপনার জয় হয়েছে, আর আমার 5 বছরের প্রতীক্ষার পরাজয়। আমি কথা দিচ্ছি, কাল সকালেই আমি আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব, এত দূরে যেখান থেকে চিৎকার করলেও আর আমার কণ্ঠস্বর আপনার কাছে পৌঁছাবে না। আপনাকে আর কোনোদিন কোনো কিছুর জন্য জোর করা হবে না। আপনি আপনার এই স্মৃতিহীন শান্ত পৃথিবীতে একাই সুখে থাকুন। সিরাজ কোনো উত্তর দিল না। সে শুধু নির্লিপ্তভাবে একপাশে দাঁড়িয়ে রইল। সুমু আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। সে দ্রুত পায়ে ক্লিনিকের সদর দরজার দিকে হাঁটা দিল। ইনায়া আর ঈশিতা ছুটল তার পিছু পিছু। আয়ুব আর সারবাজ সিরাজের দিকে একবার জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে সুমুর পিছু নিল। স্যান্ডি হতভম্ব হয়ে একবার সিরাজের দিকে তাকালো, তারপর চিৎকার করে সুমুর পিছে ছুটল। ম্যাম দাঁড়ান, আমাদের এভাবে ফেলে যাবেন না। সিরাজ একা দাঁড়িয়ে রইল। তার মনের ভিতরে ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে। তার মনের ভিতর কোনো আনন্দ নেই, বরং এক অদ্ভুত হাহাকার তাকে ঘিরে ধরছে। কিন্তু তার জেদ তাকে বলছে সে ঠিক করেছে। ভোরের অস্ফুট আলোয় পৃথিবীটা কেমন জানি ধূসর আর বিষণ্ণ দেখাচ্ছে। শুনশান রাস্তা দিয়ে সুমুর গাড়িটা তীরের মতো এয়ারপোর্টের দিকে ছুটছে। চারপাশের নীরবতা যেন সুমুর বুকের ভেতরের হাহাকারটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। সুমু ড্রাইভিং সিটে বসে শক্ত হাতে স্টিয়ারিং ধরে থাকলেও তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে বারবার। কাউকে কিছু না জানিয়েই সে ওমানের উদ্দেশ্যে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই শহর, এই মানুষগুলো, আর বিশেষ করে ওই পাথরের মতো মানুষটির অবহেলা বহন করার শক্তি এখন আর তার নেই। সিমরান আর শেরান, সারবাজ আর ইনায়ার কাছে বড্ড নিরাপদ। ওদের দেখলে সুমু আর নিজেকে ধরে রাখতে পারবে না, তাই ওদের ঘুমন্ত অবস্থায় রেখেই সে বেরিয়ে এসেছে। তার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। সে ফ্যামিলি গ্রুপে একটা ছোট্ট মেসেজ করল, আমি চললাম, জোর করে কাউকে পাওয়া যায় না। আর আমি চাই না আমার উপস্থিতিতে ওনার প্রতিটি মুহূর্ত বিষাক্ত হোক। ওমানে আমার একটা পরিবার আছে, ওমানের বালুচরেই এখন আমার শান্তি। সিমরান আর শেরানকে দেখে রেখো। ইতি সুমু। ভোরের সেই নিস্তব্ধতাকে চিরে দিয়ে সুমুর গাড়িটা তখন ফ্লাইওভারের কাছাকাছি। চারপাশটা বড্ড বেশি শান্ত, যেন কোনো এক বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। সুমুর চোখের জল শুকিয়ে গালটা নোনা হয়ে আছে। তার পুরো মস্তিষ্ক এখন ওমানের সেই পুরনো দিনগুলোর কথা ভেবে অসাড়। ঠিক তখনই আয়নায় সে দেখল পেছন থেকে একটা দানবীয় গতির কালো রোলস রয়েস অত্যন্ত বিপজ্জনকভাবে তাকে ওভারটেক করার চেষ্টা করছে। সুমু ভ্রু কুঁচকে গতি বাড়াতে চাইল, কিন্তু মুহূর্তের মধ্যে গাড়ির সামনে এসে তার পথ আগলে দাঁড়ালো। সুমু সজোরে ব্রেক কষল। টায়ারের ঘর্ষণে কালো ধোঁয়া আর বিশ্রী একটা শব্দে ভারী হয়ে উঠল। গাড়িটা পুরোপুরি থামার আগেই সামনের গাড়ি থেকে একজন লোক নেমে এলো।
আপাদমস্তক কুচকুচে কালো লেদার জ্যাকেটে ঢাকা শরীর, মুখে কালো মাস্ক। লোকটার হাঁটা চলার মধ্যে এক দুর্ধর্ষ পেশাদারিত্ব। সুমু গাড়ির দরজা লক করতে চাইল, কিন্তু তার আগেই লোকটা জানালার কাঁচ ভেঙে ভিতরে হাত ঢুকিয়ে লকটা খুলে ফেলল। সবকিছু ঘটল চোখের পলকে। সুমু চিৎকার করে ওঠার সুযোগটুকুও পেল না। লোকটা সুমুর ঘাড়ের একপাশে সজোরে চাপ দিতেই সুমুর শরীরটা নিস্তেজ হয়ে এলো। এক ঝটকায় তাকে গাড়ি থেকে টেনে বের করে সেই কালো রোলস রয়েসটার পিছনের সিটে ছুঁড়ে ফেলা হলো। সুমু আধবোজা চোখে শুধু একবার দেখল। সে অস্ফুট স্বরে বলতে চাইল, কে কে আপনি? কিন্তু উত্তর দিবার বদলে লোকটা ঠান্ডা গলায় পাশের একজনকে নির্দেশ দিল। ক্লিন দ্য এরিয়া। ওর গাড়িটা এখান থেকে সরিয়ে ফেলো। গাড়িটা ঝড়ের গতিতে এয়ারপোর্টের উল্টো পথে চলতে শুরু করলো। সুমুর ফোনটা গাড়ির মেঝেতে পড়ে রইল। ঘরটা অন্ধকারে ভরা। সুমুকে একটা বেড়ির সাথে হাত পা ছড়িয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। লেদার জ্যাকেট পরা লোকটা গ্লাস থেকে বরফ ঠান্ডা পানি নিয়ে ঝাপটা মারল সুমুর মুখে। পানির ঝাপটায় সুমু ধরফড় করে চোখ মিলল। চোখের সামনে কুচকুচে কালো জ্যাকেট পরা জমদূতের মতো অবয়বটাকে ঝুঁকি থাকতে দেখে মুহূর্তের জন্য সে স্তব্ধ হয়ে গেল। কিন্তু পরের সেকেন্ডেই তার রোগে রোগে আগুন জ্বলে গেল। সে উন্মাদের মতো গলার সবটুকু জোর দিয়ে চিৎকার করে উঠল, হু দ্য হেল আর ইউ? আমার উপর থেকে সর মাদা রফা কারের বাচ্চা, আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন? হোয়াই দ্য ফাক আর ইউ ডুইং দিস? লোকটা কোনো কথা না বলে সুমুর ক্রোধ মাখা মুখের দিকে তাকিয়ে রইল। সুমু হিতাহিত জ্ঞান হারিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে হাত করা ছেঁড়ার চেষ্টা করল। তার দাঁতে দাঁত ঘষার শব্দ শোনা যাচ্ছে। সে চিৎকার করে বলে চলল, আমাকে জাস্ট একবার ছাড় কুত্তার বাচ্চা, জাস্ট একবার আমার হাতটা খুলে দে। তারপর দেখ তোর ওই কলিজাটা আমি কিভাবে টেনে ছিঁড়ে বের করে ফেলি। ইউ ফাকিং বাস্টার্ড! তোর সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? ডোন্ট ইউ নো হু মাই হাজব্যান্ড ইজ? উনি যদি একবার জানতে পারে, তবে তোর বডির এক একটা পার্ট সে কুত্তা দিয়ে খাওয়াবে। ইউ ফাকিং পিস অফ শিট! সুমুর রাগে কাঁপতে থাকা শরীর আর তার মুখ থেকে বের হওয়া ধারালো খিস্তিগুলো যেন ঘরের দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হচ্ছে। সে ক্ষিপ্ত হয়ে আরো জোরে গর্জে উঠল, লিসেন টু মি কেয়ারফুলি ইউ ফাক ফেস! তুই মনে করেছিস আমাকে এভাবে বেঁধে রেখে ভয় দেখাবি? মাই ফাকিং ফুট! তুই জানিস না তুই কার লেজে পা দিয়েছিস। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দ্য মোমেন্ট আই গেট ফ্রি, আই উইল মেক ইউর লাইফ আ লিভিং হেলো। ইউ আর ফাকিং ডেড! লোকটা এবার সুমুর একদম কাছে ঝুঁকে এলো। তার নিঃশ্বাস সুমুর মুখে লাগছে। লোকটা ধীর স্থিরভাবে নিজের পকেট থেকে একটা চকচকে ছুরি বের করলো। সুমু ভয় পাওয়ার বদলে থুতু ছিটিয়ে দিয়ে বলল, ফাক ইউ! ছুরি দেখাচ্ছিস? আমাকে মারবি? মার, কিন্তু মনে রাখিস আমার এক ফোঁটা রক্ত ঝরলে তোর পুরো গোষ্ঠীর রক্ত দিয়ে এই মেঝে মুছবে আমার খান সাহেব। লোকটা ছুরিটা দিয়ে সুমুর গালের ওপর খুব আলতো করে স্লাইড করলো। সুমুর শরীর রাগে ঘামছে, কিন্তু তার চোখে বাঘিনীর মতো তেজ। লোকটা এবার মুখ খুলল, চিল ম্যাম, এত হাইপার হলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। আপনার গালিগুলো বেশ মিষ্টি, কিন্তু কাজ হবে না। একটু পর কিছু একটা হবে, তার জন্য এই এনার্জিটা জমিয়ে রাখুন। লোকটার নিচু আর শীতল কণ্ঠস্বর শুনে সুমুর সারা শরীর যেন এক মুহূর্তের জন্য বরফ হয়ে গেল। এই টোন, এই কথা বলার ভঙ্গি বড্ড বেশি চেনা। সুমু কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে চোখের পলক না ফেলে লোকটার দিকে তাকিয়ে রইল। তার মস্তিষ্ক যেন সংকেত দিচ্ছে যে এই লেদার জ্যাকেট আর মাস্কের আড়ালে থাকা মানুষটি কোনো সাধারণ অপহরণকারী নয়। কিন্তু পরক্ষণেই সে মাথা ঝাঁকিয়ে ঘোর কাটানোর চেষ্টা করল। না, এটা সম্ভব নয়। তার খান সাহেব তো স্মৃতি হারিয়ে তাকে ঘৃণা করছে। সে তাকে উদ্ধার করতে কেন আসবে? আর আসবেই যদি, তবে এভাবে বেঁধে রাখবে কেন? সুমু নিজেকে সামলে নিয়ে আবারও আগুনের মতো জ্বলে উঠল। সে উন্মাদের মতো গলার রগ ফুলিয়ে চিৎকার করে উঠল, শাট আপ! জাস্ট শাট দ্য ফাক আপ! তুই কি ভাবছিস তোর এইসব কথা শুনে আমি ভয় পাব? গেট দ্য ফাক অফ মি! আমার উপর থেকে সর মাদা রফা কারের বাচ্চা! লোকটি সরল না, বরং আরো খানিকটা ঝুঁকে এলো সুমুর মুখের কাছে। সুমু তার হাতের বাঁধন খোলার জন্য পাগলের মতো মুচড়াচ্ছে। এবার সে তার শরীরের শেষ শক্তিটুকু সঞ্চয় করে লোকটার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হুমকি দিল। সে দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় বলল, লিসেন ইউ বাস্টার্ড! তুই যদি এই মুহূর্তে আমার উপর থেকে না সরিস, তবে তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা তুই করবি। আমার সাথে ভুলভাল কিছু করার চেষ্টা করলে তোর মেইন পয়েন্টে
এমন এক লাথি কষাব যে জীবনে আর কোনোদিন কোনো মেয়ের দিকে ফিরে তাকানোর ক্ষমতা থাকবে না তোর। আই উইল ফাকিং ক্রাশ ইওর বলস। সুমুর এই কথা শুনে লোকটি হঠাৎ স্তব্ধ হয়ে গেল। তার মাস্কের আড়ালে যেন এক চিলতে হাসি খেলে গেল। সুমু সেটা লক্ষ্য করে আরো ক্ষেপে গেল। সে চিৎকার করে বলল, হাসছিস কেন কুত্তার বাচ্চা? তুই কি ভাবছিস আমি মজা করছি? জাস্ট একবার আমার পা দুটো খুলে দে, তোর পুরুষত্ব আমি মাটির সাথে মিশিয়ে দেব। আই উইল কিক ইউ সো হার্ড দ্যাট ইউ উইল ফরগেট হাউ টু পি। লোকটা সুমুর দুই কানের পাশে হাত দিয়ে তাকে বেডের সাথে একদম চেপে ধরল। সুমু অনুভব করল লোকটার শরীরের ঘ্রাণ তার পরিচিত। তার হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেল। রাগে, ক্ষোভে আর এক অজানা আশঙ্কায় সে হাঁপাচ্ছে। লোকটি এবার খুব নিচু স্বরে সুমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বড্ড বেশি ধারালো তোমার জবান। সুমু, এই জিভটা কাটতে পারলে আমার শান্তি হতো, কিন্তু তার আগে তোমার ওই লাথিটা দেখার খুব শখ আমার। সুমু চোখ রাঙিয়ে লোকটার দিকে তাকালো। তার সমস্ত প্রতিরোধ আর হুমকির মুখে লোকটা যেন এক পৈশাচিক শান্তিতে মেতে উঠল। সে তখন হুট করেই কোনো এক আদিম তৃষ্ণায় সুমুর গলার খাঁজে মুখ গুঁজে দিল। তার তপ্ত নিঃশ্বাস আর ভিজে ওষ্ঠের স্পর্শ সুমুর গলার নরম ত্বকে আছড়ে পড়তেই সে শিউরে উঠল। ঘৃণা আর যন্ত্রণায় তার শরীর রি রি করে উঠল। সে উন্মাদের মতো মাথা এদিক ওদিক ঝাঁকাতে লাগলো আর গলার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল, ইউ ফাকিং এনিমেল, তোর সাহস কত বড়? ছাড় বলছি, ছাড় আমায়। ও গড, কেউ বাঁচান কুত্তার বাচ্চা। তোর এই মুখ আমি এসিড দিয়ে পুড়িয়ে দেব। হাউ ডেয়ার ইউ টাচ মি, আই উইল ফাকিং কিল ইউ। সুমু একের পর এক নোংরা গালি দিয়ে যাচ্ছে আর লোকটা যেন সেই গালিগুলোকে উপভোগ করছে। সে সুমুর গলায় দাঁত বসিয়ে দিয়ে এক গভীর চিহ্ন এঁকে দিল। সুমু যন্ত্রণায় কুঁকড়ে উঠে গালি দিতে দিতেই কাঁদতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে লোকটা সুমুর গলা থেকে মুখ তুলল। তার মাস্কের আড়ালে চোখ দুটো অদ্ভুত নেশায় চিকচিক করছে। সে খুব আদুরে অথচ গম্ভীর গলায় ফিসফিস করে বলল, সুইটহার্ট। এই একটিমাত্র শব্দ যা সুমুর সারি শরীরে বিদ্যুতের মতো ঝাটকা দিল। সুমু মুহূর্তের মধ্যে থমকে গেল। তার গালিগালাজ, চিৎকার, ছটফটানি সবই যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। তার চোখের মনি স্থির হয়ে লোকটার দিকে তাকিয়ে রইল। এই ডাক, এই কণ্ঠস্বর, এই বিশেষ মাদকতা, এটা তো পৃথিবীর আর কারো হওয়ার কথা নয়। সুমু অস্ফুট স্বরে বলল, খান সাহেব। লোকটা সুমুর চিবুকটা এক হাতে চেপে ধরল। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে সুমুর কানে ঠোঁট ঠেকিয়ে অত্যন্ত নির্লজ্জ আর বোল্ড গলায় বলল, জানো সুইটহার্ট, এমন সব মুহূর্তে তোমার মুখ থেকে এই উড়াধুরা গালি শুনলে আমার ভেতরে এক অন্যরকম ফিল আসে। তোমার গালিগুলো আমার শরীরে উন্মাদনার বন্যা বয়ে দিচ্ছে। মনে হচ্ছে তোমাকে আরও বেশি করে কষ্ট দেই, আর তুমি আরও বেশি করে আমাকে ফাকিং বলো। সুমু বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। তার সামনে থাকা এই মানুষটি কি সত্যিই তার সেই স্মৃতিহীন খান সাহেব, নাকি অন্য কেউ তার খান সাহেবের রূপ ধরে তাকে নরক দেখাচ্ছে? এই অবস্থায় সিরাজের এই গম্ভীর আর রুক্ষ আচরণের আড়ালে এমন এক উন্মাদের মতো রূপ সুমু কখনো কল্পনাও করেনি। সে অবিশ্বাসের স্বরে ফিসফিস করে বলল, আপনি আপনি কি সত্যি আমার খান সাহেব, নাকি কোনো শয়তান? লোকটা কোনো উত্তর দিল না। সে সুমুর হাতের বাঁধনটা আরো একটু টাইট করে দিয়ে তার দিকে এক রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে ধীর হাতে তার মুখের কালো মাস্কটা সরিয়ে ফেলল। সেই চিরচেনা তীক্ষ্ণ লম্বা নাক, ঘন ভ্রু আর চোখের সেই সম্মোহনী দৃষ্টি। সুমু মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। তার খান সাহেব, কিন্তু এই সিরাজের চোখে আজ কোনো দ্বিধা নেই, কোনো অসহায়ত্ব নেই। সুমু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আবারও চিৎকার করে উঠল, খান সাহেব, এসব কি তামাশা করছেন আপনি? হোয়াট দ্য ফাক ইজ গোয়িং অন? আমাকে এভাবে পশুর মতো বেঁধে রেখে আপনি আনন্দ পাচ্ছেন? দিস ইজ নট ফেরাই। আমি না জেনে কত উল্টাপাল্টা কথা বললাম। পাপে ডুবিয়ে মারতে চান নাকি? সিরাজ কোনো কথা না বলে সুমুর হাতের বাঁধনটা আবারও একবার পরীক্ষা করে দেখল। তারপর ধীর পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে সুমুর আপাদ মস্তক একবার খুঁটিয়ে দেখল। তার ঠোঁটের কোণে সেই পরিচিত বিদ্রুপের হাসি। সে খুব শান্ত গলায় বলল, তামাশা না সুইটহার্ট, তামাশা তো তুমি করেছিলে। পরশু তুমি আমাকে বন্দুকের মুখে রেখে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করলে, সবার সামনে আমাকে জব্দ করলে, আর আজ আমি তোমাকে ওই ওমান যাওয়ার রাস্তা থেকে তুলে নিয়ে এলাম।
সে সুমোর দিকে এক ধাপ এগিয়ে এসে তার গলার সেই দগদগে কামড়ের দাগটার উপর আঙুল বুলাতে বুলাতে বলল, পরশু তুমি যা করেছিলে সেটা ছিল উদ্ধার অভিযান, তাই না? তবে আজ আমি যা করছি সেটা হলো অধিকার আদায়। তুমি জোর করে আমাকে স্বামী বানালে, আর আজ আমি তোমাকে জোর করে তুলে নিয়ে এসে আমাদের বাসর করব। জাস্ট ইউ অ্যান্ড মি, এই নির্জন ঘরে। সুমু অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। সে মাথা নেড়ে বলল, আপনার কি স্মৃতি ফিরে এসেছে? আপনি কি সব মনে করতে পারছেন? সিরাজ সুমুর কপালে একটা চুমু খেয়ে ফিস ফিস করে বলল, স্মৃতি? ড্যাম দ্য মেমোরি। আমার ব্রেইন তোমাকে চিনতে পারছে কিনা জানি না, কিন্তু আমার এই হাত দুটো তোমাকে ধরার জন্য ছটফট করছে। আমার শরীর তোমাকে চিনে নিয়েছে সুমু। তুমি তো চেয়েছিলে আমি তোমার কাছে আসি, তাই না? তবে আজ কেন এত গালি দিচ্ছ? কেন এত ভয় পাচ্ছ? সিরাজ এবার সুমুর শাড়ির আঁচলটা ধরে এক টানি সরিয়ে দিল। সুমু কুঁকড়ে গিয়ে বলল, খান সাহেব, এটা ঠিক হচ্ছে না। আমাকে আগে খুলুন, তারপর আমরা কথা বলবো। এভাবে পৈশাচিকতা করবেন না। আর আমি জেনে বুঝে আপনাকে গালি দেইনি। সিরাজ সুমুর কানের লতিতে দাঁত দিয়ে হালকা কামড় দিয়ে বলল, ওহো, তুমি যেভাবে আমাকে খাঁচায় বন্দি করেছিলে, আমিও আজ তোমাকে ঠিক সেভাবেই কাছে টেনে নিব। সিরাজ তার লেদার জ্যাকেটটা খুলে ধীর লয়ে মেঝেতে ছুঁড়ে ফেলল। এরপর তার শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করল। তার চোখের সেই নির্দয় চাউনি সুমুর শরীরের প্রতিটি লোম খাড়া করে দিচ্ছে। সে আর্তনাদ করে বলল, খান সাহেব, আপনি সুস্থ নন। আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি প্লিজ নিজেকে সামলান। এভাবে নয়। আমি এভাবে আপনাকে চাই না। সিরাজ কোনো কথা শুনল না। সে এক ঝটকায় সুমুর খুব কাছে নেমে এলো। তার শরীরের উত্তাপ সুমু অনুভব করতে পারছে। সিরাজ সুমুর দু হাত মাথার উপর চেপে ধরে তার ওষ্ঠে সজোরে নিজের ওষ্ঠ ডুবিয়ে দিল। সেই চুম্বনে আজ কোনো কোমলতা নেই, আছে কেবল এক বন্য জিদ। সুমু কিছু বলতে চাইল, কিন্তু সিরাজের কঠোর ওষ্ঠের চাপে তার শব্দগুলো গোঙানি হয়ে মিলিয়ে গেল। সিরাজের হাতের বাঁধন সুমুর কবজিতে বসে যাচ্ছে, রক্ত জমে নীল হয়ে যাচ্ছে জায়গাটা। কিন্তু সিরাজ আজ এক অন্য জগতে। বেশ কিছু সময় যেতেই সিরাজ সুমুর গলার নিচের অংশে নিজের দাঁত বসিয়ে দিল। সুমু যন্ত্রণায় ধরফর করে উঠল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সিরাজ সুমুর শাড়ির ছিন্ন ভিন্ন অংশগুলো সরিয়ে দিয়ে তার সারা দেহে নিজের অধিকারের ছাপ এঁকে দিতে লাগলো। তার হাত দুটো আজ সুমুর দেহের প্রতিটি ভাঁজে শাসনের চিহ্ন রেখে যাচ্ছে। লাগছে আমার। সুমু ফিসফিস করে বলল। সিরাজ সুমুর চোখের দিকে তাকিয়ে এক বিদ্রূপের হাসি দিয়ে বলল, লাগাটাই তো স্বাভাবিক। সুইট হার্ট, তুমি আমার শান্ত জীবনে আগুন জ্বালিয়ে দিয়েছ, আর আজ সেই আগুনেই আমি তোমাকে পোড়াব। সে সুমুকে বিন্দু মাত্র ছাড় দিল না। তার প্রতিটি ছোঁয়া সুমুর দেহে এক একটা দাহ সৃষ্টি করছে। সুমু অনুভব করল সিরাজ আজ তাকে ভালোবাসছে না, বরং প্রতিশোধ নিচ্ছে। সিরাজ সুমুর দেহের প্রতিটি বিন্দু নিজের তৃষ্ণা মেটানোর জন্য ব্যবহার করল। মিলনের সেই তীব্র মুহূর্তেও সিরাজের মুখ থেকে শুধু একটাই শব্দ বেরোচ্ছিল, মাই ফাকিং কুইন। দীর্ঘ সময় ধরে চলা সেই তাণ্ডবের পর ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। সিরাজ সুমুর বুকের উপর মুখ রেখে হাঁপাতে লাগল। সুমুর পুরো দেহ নীল হয়ে গেছে, তার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। সে নিথর হয়ে পড়ে রইল বিছানায়, তার চোখের জল শুকিয়ে গেছে। সে বুঝতে পারল সিরাজ আজ তার দেহে যে গভীর ক্ষত এঁকে দিয়েছে তা মুছতে অনেক সময় লাগবে। সিরাজ সুমুর গলার কাছে মুখ ঘষে অস্ফুট স্বরে বলল, এখনো কি ওমান যেতে ইচ্ছে করছে, নাকি এই নরকটাই তোমার কাছে স্বর্গ মনে হচ্ছে? কথাটা বলে সে সুমুর দিক থেকে সামান্য দূরত্ব বজায় রেখে আধ বসা হয়ে বসল। তার শরীর ঘামে চটচট করছে, কিন্তু চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি এখনো সুমুর বিধ্বস্ত মুখের উপর স্থির। সে সুমুর এলোমেলো হয়ে থাকা চুলগুলো নিজের আঙুলে জড়িয়ে এক টান দিল, যাতে সুমু ব্যথায় তার দিকে তাকাতে বাধ্য হয়। সুমুর রাগী দৃষ্টিতে তাকালো। সিরাজ এক অদ্ভুত বিদ্রূপের হাসি হেসে আবারও বলল, সবই তো বুঝলাম সুইট হার্ট, কিন্তু একটা জিনিস মেলাতে পারছি না। আমার যতদূর মনে পড়ে, মানে আমার অবচেতন মন যেটা বলছে, আগের সুমু তো প্রাইভেট মুহূর্তেও গালি দিতে বললে লজ্জায় কুকড়ে যেত, মুখ ফুটে একটা কড়া শব্দ উচ্চারণ করতেও যার প্রাণ বের হয়ে যেত। সেই তোমার মুখের ভাষা আজ এত আস্তাক ফিরুল্লাহ মার্কা হলো কিভাবে? সুমু যন্ত্রণায় ফুঁসতে ফিঁসতে আবারও সিরাজের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত,
কিন্তু চোখের তেজ কমেনি। সে কোনো উত্তর দিল না দেখে সিরাজ আরেকটু ঝুঁকে এলো। সে সুমুর গালের উপর নিজের হাত বুলিয়ে বলল, আগে তো আমার সামনে কোনো কথা বলতে গেলে তোতলামি শুরু করতে, আর আজ নর্মাল মুহূর্তেও তুমি যেভাবে অনর্গল ওয়ার্ডগুলো ছুঁড়ছিলে তা শুনে তো আমারই কান গরম হয়ে যাচ্ছিল। 5 বছরে আমিহীন ওই বিদেশের মাটি তোমাকে বেশ ভালোই কালচার শিখিয়েছে দেখছি। গালিগালাজের কোনো কোর্স করেছিলে নাকি ওমানের মরুভূমিতে থাকতে থাকতে তোমার ভেতরের ওই ভদ্র মেয়েটা মারা গেছে? সুমু দাঁতের দাঁত চিপে কর্কশ গলায় বলল, ভদ্রতা দিয়ে এই দুনিয়ায় টিকে থাকা যায় না খান সাহেব। আপনি যখন ছিলেন না তখন আপনার এই সুমুকে বাঘিনী হতে হয়েছে নিজের অস্তিত্ব আর আপনার সন্তানদের রক্ষা করার জন্য। জোর করে তুলে এনে অসভ্যতা করে। এখন আমার মুখের ভাষা আপনার কাছে আস্তাগফিরুল্লাহ মনে হচ্ছে। সিরাজ হো হো করে হেসে উঠল। সেই হাসিতে বিদ্রুপ ছাড়া আর কিছুই নেই। সে সুমুর ঠোঁটের উপর নিজের বুড়ো আঙুল চেপে ধরে বলল, ওহো, আমি কিন্তু কমপ্লিমেন্ট দিচ্ছি সুইট হার্ট। তোমার এই ধারালো জবান আমাকে আরও বেশি পাগল করে। ওই লাজুক সুমুর চেয়ে এই বেয়াদব আর উদ্ধত সুমুকে কন্ট্রোল করতে আমার বেশি ভালো লাগছে। তবে মনে রেখো সুইট হার্ট, মুখের ভাষা যত নোংরা হবে আমার শাসনের ধরনও তত বেশি নিষ্ঠুর হবে। সুমু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার স্মৃতি ফেরেনি ঠিকই, কিন্তু আপনার ভেতরের ওই জানোয়ারটা ঠিকই জেগে উঠেছে। ছি! সিরাজ সুমুর গলার সেই কালশিটে পড়া দাগে আবার মুখ ডুবিয়ে দিয়ে ফিস ফিস করে বলল, জানোই তো বাঘিনীকে কাবু করতে হলে জানোয়ার হতেই হয় না। সুমু এবার সিরাজের চোখের গভীরে এক অদ্ভুত সার্থকতা খুঁজে পেল। সে বুঝতে পারল এই যে নিষ্ঠুরতা, এই যে বাসর নিয়ে বিদ্রুপ, এসব কিছুর আড়ালে আসলে সিরাজের সেই পুরনো স্মৃতিগুলো ফিরে এসেছে। না হলে সে কিভাবে জানবে আগের সুমু লজ্জায় কুঁকড়ে যেত। সুমু যন্ত্রণায় কুঁকড়ে থাকা শরীরটা একটু নাড়ানোর চেষ্টা করে আর্দ্র গলায় বলল, আপনার সব মনে পড়ে গেছে, আমি জানি। এই নাটকটা না করলে কি চলতো না? আপনার সুমুকে এভাবে কষ্ট দিয়ে আপনার কি লাভ হলো? হাত পাগুলো ছিঁড়ে যাচ্ছে আমার, দয়া করে এবার আমাকে ছাড়ুন। এভাবে পড়ে থাকতে বড্ড কষ্ট হচ্ছে আমার। সিরাজ সুমুর চোখের দিকে কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে রইল। তারপর তার সেই দুর্ধর্ষ চাউনিটা বদলে গিয়ে এক পৈশাচিক প্রেমে রূপ নিল। সে সুমুর বাঁধন খুলে দেওয়া তো দূর, বরং তার উপর আরও একটু বেশি ঝুঁকি এলো। সুমুর কপালে ঘাম ভেজা চুলে নাক ঘষে সে খুব শান্ত গলায় বলল, না সুইট হার্ট, তোমাকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আসলে আমার স্মৃতি ফিরেছে কি ফেরেনি সেটা বড় কথা নয়। বড় কথা হলো আই অ্যাম রিয়ালি এনজয়িং দিস ফোর্সফুল রোমান্স। ইট ফিলস সো গুড টু সি ইউ ডিফিটেড লাইক দিস। সে সুমুর কানে ঠোঁট ঠেকিয়ে খুব নিচু স্বরে বলল, আই লাভ ইউ সুইট হার্ট, আই ফাকিং লাভ ইউ আমার বাচ্চাদের আম্মু। কথাটা শুনে সুমুর চোখে জল চলে এলো। দীর্ঘ 5 বছরের অপেক্ষা, ঘৃণা আর যন্ত্রণার পর এই কথাটা শোনার জন্যই তো সে ওমান থেকে ফিরে এসেছিল। সিরাজ যখন তাকে বাচ্চাদের আম্মু বলে ডাকল, তখন তার সারা শরীরের ক্ষতগুলো যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। সিরাজ সুমুর ঠোঁটের উপর নিজের ঠোঁট আলতো করে ছুঁয়ে দিয়ে আবার বলল, ইউ আর মাইন সুমু, আজীবনের জন্য। সে খুব ধীরে, অত্যন্ত সাবধানতার সাথে সুমুর হাতের আর পায়ের বাঁধনগুলো খুলে দিল। বাঁধন মুক্ত হতেই সুমুর অবশ হাত দুটো বিছানায় লুটিয়ে পড়ল। কবজিতে হাত করার ঘর্ষণে চামড়া উঠে গিয়ে রক্ত জমে লাল হয়ে আছে। সিরাজ আর দেরি করল না। সে সুমুর ক্ষতবিক্ষত শরীরটাকে পরম মমতায় নিজের 2 বাহুর শক্তিশালী বেষ্টনীতে টেনে নিল। সুমু কোনো কথা বলতে পারল না, শুধু সিরাজের চওড়া বুকে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ল। এই কান্না যন্ত্রণার নয়, এই কান্না দীর্ঘ 5 বছরের বিচ্ছেদ আর অপমানের পর পরম আশ্রয়ের এক তৃপ্তি। সিরাজ সুমুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ফিস ফিস করে বলল, সরি সুইট হার্ট, অনেক কষ্ট দিয়ে ফেললাম তাই না? আসলে তোমার ওই তেজ কমানোর জন্য এটুকুর দরকার ছিল। সে সুমুর গলার সেই দগদগে কামড়ের দাগটার উপর আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। সুমু যন্ত্রণায় একবার শিউরে উঠতেই সিরাজ তাকে আরো শক্ত করে জাপটে ধরল। সে ধীরে ধীরে সুমুর দেহের ক্ষতগুলোতে, কবজির সেই নীল হয়ে যাওয়া কালশিটেগুলোতে এবং ঠোঁটের ফাটল ধরা অংশে অত্যন্ত কোমলভাবে নিজের ওষ্ঠের পরশ দিতে লাগল।
প্রতিটি চুম্বনে যেন এক একটা ওষুধের প্রলেপ। সিরাজের এই শান্ত আর গভীর আদর সুমুর দেহের দহনকে শীতল করে দিচ্ছিল। সিরাজ সুমুর কপালে চুমু খেয়ে বলল, এই দাগগুলো সাক্ষী রয়েল সুমু, তুমি কতটা আমার। আজ থেকে পৃথিবীর কোনো শক্তি আমাদের আর আলাদা করতে পারবে না। আমি তোমাকে যতটা নরক দেখিয়েছি তার চেয়ে 1000 গুণ বেশি স্বর্গের সুখ দেব। সুমু সিরাজের বুকে আঙুল দিয়ে আঁকিবুকি কাটতে কাটতে ধরা গলায় বলল, আপনার উপর আমার কোনো রাগ নেই খান সাহেব। আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন। সিরাজ সুমুর চিবুকটা উঁচিয়ে ধরল। সে সুমুর চোখের কোণে জমে থাকা জলটুকু ঠোঁট দিয়ে শুষে নিয়ে বলল, এখন চলো আমার বাচ্চাদের আম্মুকে একটু ফ্রেশ করে দিই। অন্ধকার ঘরটাতে এখন আর কোনো পৈশাচিকতা নেই, আছে কেবল দুই অতৃপ্ত আত্মার এক পূর্ণাঙ্গ মিলন। সিরাজ সুমুকে একটা চাদরটা দিয়ে জড়িয়ে নিয়ে তাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে দুজনেই নিচে নেমে আসতেই দেখল ড্রয়িং রুমে যেন একটা ছোটখাটো কুরুক্ষেত্র বসেছে। স্যান্ডির ডাকে সবাই সিরাজের বাংলোতে হাজির হয়েছে। আপাতত সবাই খুব নিচু স্বরে আলাপ করছে। সিরাজ আর সুমুকে একসাথে সিঁড়ি দিয়ে নামতে দেখে সবাই একদম চুপ হয়ে গেল। সিরাজ কোনো কথা না বলে সোজা গিয়ে সোফায় বসল। তার মুখমণ্ডল একদম ভাবলেশীন। রিয়াজ আর ফিরোজা কোনায় দাঁড়িয়েছিল। সিরাজ তাদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, রিয়াজ, ফিরোজা, কাম। রিয়াজ, রিয়াজ কাঁপা কাঁপা পায়ে এগিয়ে এলো। সে ভাবল ব্রো বোধহয় এবার এসকে মোডে তাকে ধমক দেবে, কিন্তু সিরাজ হঠাৎ রিয়াজকে টেনে জড়িয়ে ধরল। রিয়াজের পিঠে হাত বুলিয়ে অত্যন্ত নিচু স্বরে বলল, 5টা বছর তোদের বড্ড একা করে দিয়েছিলাম, পারবি তো তোদের এই অপদার্থ বড় ভাইটাকে ক্ষমা করতে? পুরো ড্রয়িং রুমে যেন একটা ইলেকট্রিক শক লাগলো। রিয়াজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ফিরোজা অস্ফুট স্বরে বলল, লাভ, তুমি কি আমাদের চিনতে পারছো? সিরাজ ফিরোজার মাথায় হাত রেখে মুচকি হাসল। হ্যাঁ লাভ, আমি তোমাদের চিনতে পারছি। আমার সেই ছোট্ট আদুরে বোনটা যে এখন অনেক সুন্দর করে কথা বলতে পারে। এখন আর ভাই নয়, তোমার বউ। আইয়ুব, সারবাজ আর পিয়াসরা একে অপরের দিকে তাকাচ্ছে। সারবাজ অবিশ্বাসের সুরে বলল, না না, এটা এসকে হতে পারে না। কালকের ওই পাথুরে লোকটা একদিনে বদলে গেল। এসকে কি আমাদেরও চিনতে পারছে? সত্যি? সিরাজ বন্ধুদের দিকে তাকিয়ে হাসল, কিন্তু কেউ বিশ্বাস করতে পারছে না। সবাই ভাবল সুমু হয়তো সিরাজকে কোনো অভিনয় শিখিয়ে নিচে পাঠিয়েছে। সুমু সবার সামনে এসে দাঁড়ালো। তার চোখে তখন আনন্দের অশ্রু। সে সবার দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো সবাই, আমাদের খান সাহেব সত্যিই ফিরে এসেছে। এই মানুষটার সত্যি সব মনে পড়ে গেছে। শুধু তাই নয়, তার সবটা মনে পড়েছে কাল, কিন্তু সে আমাদের শিক্ষা দেবার জন্য কিছু না জানিয়ে অভিনয় করছিল। সাম্প্রতি দুজনেই প্রেমে পড়েছে। সুমুর কথা শেষ হতেই ড্রয়িং রুমে যেন খুশির জোয়ার বয়ে গেল। আইয়ুব, সারবাজরা সিরাজের উপর ঝাঁপিয়ে পড়ল। 5 বছরের হাহাকার যেন এক মুহূর্তে মিটে গেল। ঠিক সেই সময় স্যান্ডি কোনায় দাঁড়িয়ে রুমাল দিয়ে ঘাম মুছছিল। সিরাজ তার দিকে তাকিয়ে চোরা গলায় ডাকল, শান। স্যান্ডি লাফিয়ে উঠে সামনে এসে দাঁড়ালো। জি স্যার। সিরাজ গম্ভীর মুখে বলল, কাল সেদিন যে হাড় ভাঙার অ্যাক্টিং করে আমাকে জোর করে বিয়ে করালে, তার পানিশমেন্ট কি হবে জানো? এই মুহূর্তে তোমার চাকরিটা আমি খেয়ে নিলাম। বেইমান, পিয়ে আমার দরকার নেই। স্যান্ডির মুখটা মুহূর্তেই বাংলা পাঁচের মতো হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, স্যার, ম্যাম তো বন্দুক ধরছিল, আমি কি করতাম? সিরাজ কিছুক্ষণ থমথমে মুখ করে থেকে হঠাৎ করে হেসে উঠে স্যান্ডিকে জড়িয়ে ধরল। তাদের অবস্থা দেখে সবাই হাসাহাসি শুরু করল। সবাই যখন হাসাহাসি করছে, তখন সিরাজের চোখ গেল দুই ছোট্ট প্রাণ, সিমরান আর শেরানের দিকে। শেরান শান্ত হয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে, আর সিমরান ঘন ঘন চোখের পল্লব ঝাপটে তার পাপাকে দেখছে। সিরাজ হাঁটু গেড়ে বসে 2 হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার কলিজার টুকরোগুলো কি তাদের পাপার কাছে আসবে না? শেরান ধীরে ধীরে এগিয়ে এসে সিরাজকে জড়িয়ে ধরল, কিন্তু সিমরান এক দৌড়ে গিয়ে সিরাজের গলায় ঝুলে পড়ল। সে সিরাজের গালে চুমু দিয়ে আধো আধো গলায় বলল, পাপা পাপা, তুমি আবারও আমাদের ভুলে যাবে না তো? তুমি সত্যি আমাদের চিনতে পেলে তো? সিরাজ শেরান আর সিমরানকে একসাথে কোলে তুলে নিয়ে দুজনের নাকে নাক ঘষে বলল, আর কোনোদিনও ভুলবো না মাম্মা। সিমরান কোলে থেকেই কোমরে হাত দিয়ে বলল, তুমি কিন্তু আমার পছন্দের দলটা নিতে দাওনি। তোমার কাছে আমি অনেক চকলেট আর দল পাই। সব দীপ মাম্মা,
তোমার কতগুলো ডল চাই বলো, আমি তোমাকে সব এনে দিব। সুমু ভ্রু কুঁচকে বলল, শুরু হয়ে গেল বাবা মেয়ের 5 বছরের জমানো ডিমান্ড একবারে শুরু করলো এই মেয়ে। সুমুর কথা শুনে সিরাজ সুমুর দিকে একটা তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিল। সুমুকে রাগানোর মোক্ষম সুযোগ সে হাতছাড়া করতে চাইল না। সে সিমরানকে আরও একটু উঁচুতে তুলে ধরে আদুরে গলায় বলল, শুনলে তো মাম্মা, তোমার এই রাগী মাম্মাটা এখনই শুরু করে দিয়েছে। আরে বাবা, আমার প্রিন্সেস আমার কাছে আবদার করেছে, তাতে তোমার সমস্যা কি শুনি? হিংসা হচ্ছে বুঝি? সিমরান বাবার কথায় দ্বিগুণ উৎসাহ পেল। সে সিরাজের গালে টুপ করে একটা চুমু খেয়ে সুমুর দিকে তাকিয়ে জিভ বের করে ভ্যাংচালো। তারপর আধো আধো গলায় বেশ তেজ দিয়ে বলল, মাম্মা তুমি আমাদের নিয়ে দেনাস। সুমু আকাশ থেকে পড়ল। এইটুকু পিচ্চি মেয়ে অথচ এখনই বাপের প্রশ্রয় পেয়ে ধরাকে সরা জ্ঞান করছে। সুমু কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে বলল, আমি হিংসা করছি। কার ওপর? এই পিচ্চি একটা মেয়ের ওপর। সিরাজ পাশ থেকে ফোড়ন কাটল। তোমার হিংসা না হলে জেলার শব্দটা আমার মেয়ে শিকল কোথায়? নিশ্চিত তোমার চোখে মুখের ওই আগুনের গোলা দেখেই ও বুঝে নিয়েছে যে তুমি ওর ওপর হিংসে করছো। কারণ এখন থেকে আমি তো শুধু আমার মাম্মাকে সব কিনে দেব, আর সব আদরও আমার মাম্মাকে করব। সিমরান খিলখিল করে হেসে উঠল। সে সিরাজের ঘাড় জড়িয়ে ধরে বলল, ইয়েস পাপা, মাম্মাকে এতটাও দল দিবেন না। মাম্মা শুধু বুতুনি দেয়। সুমু এবার রাগে গজগজ করতে করতে সিরাজের কোল থেকে শান্ত শেরানকে এক ঝটকায় কোলে নিল। শেরানের পিঠে হাত বুলিয়ে সে বলল, লাগবে না তোমাদের পুতুল, আমার এই চম্পাই ভালো। আমার ছেলেটা অন্তত এই পাকা বুড়ির মতো উল্টাপাল্টা বায়না ধরে না। ও জানে ওর মাম্মা ওকে কত ভালোবাসে, তাই না বেটা? শেরান তার স্বভাবজাত গম্ভীর মুখে মায়ের কাঁধে মাথা রেখে সিরাজের দিকে তাকালো। সিরাজ মুচকি হেসে বলল, সেরানো তো আমারই কপি। ও এখন চুপ আছে, কারণ ও দেখছে ওর শীষ আর পাপা মিলে মাম্মাকে কেমন জব্দ করছে। ও মনে মনে আমাদের দলেই আছে, কি বলো চ্যাম্প? শেরান কিছু না বলে শুধু একটা মুচকি হাসি দিল। সিমরান সিরাজের কানের কাছে ফিস করে কথা বলল, কিন্তু সবাই শুনতে পেল। পাপা চলো, আমরা লুকিয়ে লুকিয়ে চকলেট খাবো, মাম্মাকে একটাও দিব না। সিরাজ হেসে উঠল। সুমু মিকি রাগ দেখিয়ে বলল, খাও, যত পারো চকলেট খাও। দাঁতে পোকা হয়ে যখন গাল ফুলে ঢোল হবে, তখন কিন্তু আমি ওই হিরো পাপার কাছেই পাঠিয়ে দিব। তখন পাপার কাছে বসে দাঁত ব্যথা নিয়ে কাঁদবে, আর পাপা তখন ডক্টরের কাছে নিয়ে যাবে ইনজেকশন দেওয়ার জন্য। সিমরান ভয় পাওয়ার বদলে সিরাজের বুকে মুখ লুকিয়ে বলল, আমার পাপা হীন, পাপা থাকতে আমার কোনো ভয় নেই। সিরাজ সুমুর দিকে তাকিয়ে চোখ টিপে বলল, দেখলে তো, তোমার রাজত্ব শেষ। এখন থেকে শুধু আমার আর আমার প্রিন্সেসের হুকুম চলবে। যাও তো কাজের মহিলা, আমার জন্য 1 কাপ কফি আর আমার মাম্মার জন্য 1 গ্লাস মিল্কশেক নিয়ে আসো তো। সুমু এবার আর নিজেকে সামলাতে পারল না। কাজের মহিলা, এই শব্দটা শুনে তার চোখ যেন কপালে উঠল। সে কুশান তুলে নিয়ে সরাসরি সিরাজের দিকে ছুঁড়ে মারল। সিরাজ দক্ষ ফিল্ডারের মতো সেটা এক হাতে ধরে ফেলে সিমরানকে নিয়ে সোফায় আয়েশ করে বসল। সুমু দাঁতে দাঁত চেপে বলল, কি বললেন? আমি কাজের মহিলা? দাঁড়ান, আপনার কফিতে আজ যদি আমি চিনির বদলে নুন না মিশিয়েছি, তো আমার নামও সুমুনা। আর এই বুড়িটাকে তো আজ আমি করলা সিদ্ধ খাওয়াব। সিমরান সিরাজের আড়ালে মুখ লুকিয়ে বলল, হীন পাপা, দেখো তো কাজের মহিলাটা তোমাকে বকতে। পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। আয়ুব হাসতে হাসতে সোফা থেকে পড়ে যাওয়ার জোগাড়। সে বলল, এসকে, সুমু ভাবিজিকে খেপিয়ে তুই আজ রাতে ডিনার পাবি তো? সিরাজ সিমরানের চুলে বিলি কেটে দিয়ে বলল, ডিনার না পেলে আমি আর আমার মাম্মা বাইরে গিয়ে বিরিয়ানি খাব, তাই না মাম্মা? সিমরান মাথা নাড়িয়ে সাই দিল। হ্যাঁ পাপা, আমরা বিরিয়ানি খাবো, মাম্মাকে দিব না। সুমু হাসতে হাসতে রান্নাঘরের দিকে পা বাড়ালো, তবে যাওয়ার সময় বলে গেল, ঠিক আছে, যাও বিরিয়ানি খেতে। তবে মনে রাখবেন খান সাহেব, বিল দেওয়ার সময় যেন ওয়ালেটটা সাথে থাকে, কারণ আপনার ওয়ালেটটা কিন্তু এখনো এই কাজের মহিলার আলমারিতেই বন্দি আছে। সিরাজ হঠাৎ থমকে গেল। সে নিজের পকেটে হাত দিয়ে দেখল, সত্যিই তো, তার তো নিজের বলতে কিছুই নেই, সবই তো সুমুর দখলে। সিরাজ আমতা আমতা করে সিমরানকে ফিসফিস করে বলল, মাম্মা, তোমার মাম্মাকে রাগানো কি একটু বেশি হয়ে গেল? বিল না দিতে পারলে
তো আমাদের রেস্টুরেন্টে থালা বাসন পরিষ্কার করতে হবে। এর চেয়ে সুমু রানীর কাছে মাফ চেয়ে কফি খেয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সুমুর জয়ের হাসি আর সবার সম্মিলিত অট্টহাসিতে ড্রয়িং রুমটা যেন এক টুকরো স্বর্গ হয়ে উঠল। দীর্ঘ 5 বছরের জমাটবদ্ধ অন্ধকার আজ এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। ফারিন, ফারিয়া আর ইফতিয়া পা বাড়ালো রান্নাঘরের দিকে সুমুকে নাস্তা তৈরিতে সাহায্য করতে। রুহি, নিশান, হাসফা, আহিয়া, সিমরান আর শেরান ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে খেলতে লাগলো। সামিয়া সোফায় একটু গুছিয়ে বসে বলল, সবকিছু যখন ঠিকই হয়ে গেল, তাহলে আর এখানে অযথা অপেক্ষা কিসের? আজই আমরা সবাই মিলে আমাদের শেখ বাড়িতে ফিরে যাই। সিরাজ জানালার বাইরে আকাশের দিকে একবার তাকিয়ে মাথা নাড়ল। তার চোখে এখন এক দায়িত্বশীল অভিভাবকের দৃষ্টি। সে শান্ত গলায় বলল, হ্যাঁ, স্বামী একদম ঠিক বলেছে, তাই ভালো হবে। আচমকা আইয়ুব একটু গম্ভীর হয়ে নড়ে চড়ে বসল। সে ঘরের সবার দিকে তাকিয়ে রহস্যময় হাসিতে বলল, ফেরা তো হবে, কিন্তু আমাদের আরও একটা বড় কাজ কিন্তু বাকি আছে। সারবাজ কৌতূহলবশত জিজ্ঞাসা করল, কি কাজ? তুই কি আবার নতুন কোনো ফোন দিয়ে আটছিস? সিরাজ আইয়ুবের মনের কথা বুঝতে পেরে মুচকি হাসল। সে উত্তরটা দিয়ে দিল, শান আর নাতাশার বিয়ে, অনেক হয়েছে প্রেম, এবার ওদের বিয়েটা দিয়ে দেওয়া দরকার। কথাটা শোনা মাত্র নাতাশা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেলল। ইনায়া, ঈশিতা আর নাজমিন তৎক্ষণাৎ নাতাশাকে ঘিরে ধরল, তাকে খেপানোর জন্য। অপরদিকে স্যান্ডির অবস্থা তথৈবচ। অমিত, নিহাল, রিয়াদ, সাইফ, রিশান, ফাহিম সবাই মিলে তাকে ঘিরে ধরেছে। কেউ তার পিঠ চাপড়াচ্ছে, কেউ আবার তার কানের কাছে বিয়ের গান গাইতে শুরু করেছে। স্যান্ডি আমতা আমতা করে শুধু হাসছে। সিরাজ হাত তুলে সবাইকে থামিয়ে দিল। তার চোখের কোণে এক চিলতে শয়তানি হাসি। সে রহস্য বাড়িয়ে বলল, শোনো সবাই, শুধু শান আর নাতাশা নয়, ওদের সাথে আরও দুজনের বিয়ে একই দিনে ফিক্সড করতে হবে। সকলে এবার চরম কৌতূহলী হয়ে সমস্বরে জিজ্ঞাসা করল, সিরাজ এবার আর রহস্য ভাঙল না। সে গম্ভীর গলায় বলল, সারপ্রাইজ থাক, সময় মতো জানতে পারবে সকলে। আগে শেখ বাড়িতে পা রাখি, তারপর সব খোলাসা হবে। সে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল পিয়াস আর সজীবের দিকে। এই পুরো বাহিনীতে সজীবই সবচেয়ে সিনিয়র এবং স্থিতধী। সিরাজ তাদের দুজনের সাথে অত্যন্ত আন্তরিকভাবে কুশল বিনিময় করল। সিরাজের ছোট ভাই শাহরুখ ফোন বের করল। সে আবেগী গলায় বলল, আমি রং ড্যাডকে কল করে ব্রোয়ের স্মৃতি ফিরে আসার খবরটা জানাই। ড্যাড, মম, বড় মামনি, বড় আব্বু নিশ্চয়ই এখানে বসে চিন্তা করছেন। আরবাজ পাশ থেকে সাই দিল, হ্যাঁ তাই কর, আর তাদের বল যেন কালকের মধ্যেই বিশেষ ফ্লাইটে বাংলাদেশে চলে আসেন। বিকেলের পড়ন্ত রোদ যখন শেখ বাড়ির সুউচ্চ তোরণ আর বিশাল আঙিনায় এসে পড়েছে, তখন পুরো বাড়িটা যেন এক দীর্ঘ তন্দ্রা ভেঙে জেগে উঠল। সারিবদ্ধ গাড়িগুলো যখন একে একে গেট দিয়ে ভেতরে ঢুকলো, বাড়ির ভেতরের প্রতিটি ইটের দেয়ালও যেন খুশিতে নেচে উঠল। গাড়ি থেকে সকলে নামতেই পুরো পরিবার যেন খুশিতে মেতে উঠল। সবার আগে গাড়ি থেকে নামলো সুমু আর সিরাজ। দুই পাশে তাদের দুই কলিজার টুকরো সিমরান আর শেরান। বাড়ির প্রধান ফটকে দাঁড়িয়েছিলেন হাসি বেগম আর শামীম সাহেব। এত বছর পর মেয়ের জামাইকে চোখের সামনে সুস্থ দেখে হাসি বেগম আঁচলে মুখ থেকে ডুকরে কেঁদে উঠলেন। শামীম সাহেব পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখের কোণ দিয়ে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ধীর পায়ে এগিয়ে এসে সিরাজকে বুকে জড়িয়ে ধরলেন। সিরাজ আলতো হেসে বলল, কেমন আছেন আব্বু? আলহামদুলিল্লাহ। বাবা, তোমার শরীর এখন সুস্থ তো? জি আব্বু, আপনাদের সকলের দোয়ায় এখন ভালো। একপাশে দাঁড়িয়ে আছেন রুমা বেগম আর সাখাওয়াত সাহেব। সাখাওয়াত সাহেব তার 4 ছেলে মেয়ে নাজমিন, আশিক, শাহরুখ আর সজীবকে একসাথে দেখে এক অপার্থিব তৃপ্তি অনুভব করলেন। রুমা বেগম পরম মমতায় সিরাজের মাথায় হাত বুলিয়ে দিলেন, যেন এক ছেলেটার প্রত্যাবর্তনে সকলের হৃদয়ের সব ক্ষত এক নিমিষে মুছে গেল। একটু দূরেই দাঁড়িয়েছিলেন মুস্তাক সিকদার আর সুমি বেগম। তারাও এগিয়ে এসে সিরাজের শরীরের ভালো মন্দ খবর নিল। এদিকে খুশি বেগম আর ইফতিয়াক সাহেবও আজ খুশি। খুশি বেগম হাসি বেগমকে সামলাতে ব্যস্ত হয়ে পড়লেন। সাখাওয়াত সাহেব সবাইকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। ড্রয়িং রুমে সবার মধ্যমণি হয়ে আরাম কেদারায় বসেছিলেন বৃদ্ধা মাজেরা বেগম। তার 3 সন্তান শামীম সাহেব, সুমি বেগম আর সাখাওয়াত সাহেবকে একসাথে দেখে কুঁচকে যাওয়া মুখটা হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। সিরাজ আর সুমু গিয়ে তাকে সালাম করতেই তিনি কাঁপা কাঁপা হাতে তাদের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। বাড়ির আঙিনায় বাচ্চাদের হুল্লোড়, গুরুজনদের চোখের পানি আর তরুণদের আনন্দের গুঞ্জনে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো। যে বাড়িতে 5 বছর ধরে কান্নার প্রতিধ্বনি শোনা যেত, আজ সেখানে শুধুই সুখের অঝোর ধারা। সিরাজ সুমুর হাতটা আলতো করে চেপে ধরল।
সুমু তাকিয়ে দেখল তার পুরো পরিবার আজ এক সুতোই গাঁথা, তার ত্যাগের বিনিময়ে আজ এই হাসি মুখগুলো ফিরে পাওয়া। বাড়ির ভেতরটা মুহূর্তেই ব্যস্ততায় ভরে উঠল। রুমা বেগম আর হাসি বেগম কোমরে আঁচল গুজে রান্নাঘরের দিকে ছুটলেন। এত বড় বাহিনীর জন্য ঝটপট চা আর নাস্তা বানাতে হবে। এদিকে সুমি বেগম পরম যত্নে মাজেরা বেগমকে ধরে ধরে ঘরের ভেতর বিশ্রাম নিতে দিয়ে এলেন। ড্রয়িং রুমের বিশাল সোফাগুলোতে গিয়ে বসলেন পরিবারের পুরুষ সদস্যরা। শামীম সাহেব, সাখাওয়াত সাহেব, মুস্তাক সিকদার, ইফতিয়াক সিকদার, পিয়াস আর সজীব সবাই একসাথে গিয়ে সোফায় গিয়ে বসলেন। সিরাজ সোফায় গায়ে দিয়ে বসতেই শ্যালা ভেলা ফেলে রেখে সিমরান এক দৌড়ে এসে পাপার কোলে ঝাঁপিয়ে পড়ল। তার যেন এক মুহূর্তের জন্য পাপাকে চোখের আড়াল করার সময় নেই। সিরাজ আলতো করে মেয়ের কপালে চুমু খেল। আলাপের শুরুটা করলেন শামীম সাহেব। তিনি সিরাজের দিকে তাকিয়ে স্নিগ্ধ গলায় বললেন, বাবা সিরাজ, এখন তোমার মা আর বাবাকে বলো বাংলাদেশে চলে আসতে। ওনারা তো এখন পর্যন্ত এলেন না। সিরাজ সিমরানের চুলে বিলি কাটতে কাটতে বিনীতভাবে উত্তর দিল, জি আব্বু, শাহরুখকে দিয়ে আজই তাদের সাথে কথা বলানো হয়েছে। আমি নিজেও কথা বলেছি। তারা সব কিছু গুছিয়ে কালকের মধ্যেই বিশেষ ফ্লাইটে বাংলাদেশে পৌঁছাবেন। সাখাওয়াত সাহেব খুশি হয়ে বললেন, খুবই ভালো খবর। কাল তবে শেখ বাড়িতে এক বিশাল ভোজের আয়োজন করতে হবে। অনেকদিন পর সকলে একসাথে বসে এক টেবিলে খাবো। মুস্তাক শিকদার মাথা নেড়ে সায় দিয়ে বললেন, পিয়াস একপাশে বসে চুপচাপ সব শুনছিল। তার চোখে মুখে সামিয়াকে হারানোর সেই পুরনো বিষাদ থাকলেও পরিবারের সবার হাসি দেখে সে নিজের কষ্টটা আড়াল করে মৃদু হাসল। সে ভাবল, হয়তো এইভাবেই জীবন সবাইকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়। সজীব আড়মোড়া ভেঙে বলল, আব্বু, কালকে সকালের পছন্দের খাবার রান্না হোক। আমি শাহরুখ আর আশিক মিলে কাল সকালে এই সমস্ত বাজার করে ফেলব। সিমরান তখন পাপার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পাপ্পা, গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপা তাল এনে তাদের বলবে তো আমার দলগুলো যেন ওখান থেকে নিয়ে আনতে, না আনলে কিন্তু আমি তাদের কাছে তটাই বলবো না। সিরাজ আদুরে গলায় বলল, ওকে মাম্মা, আমি আনতে বলবো। শামীম সাহেব নাতনির কথা শুনে হেসে বললেন, দাদু ভাই, তোমার পুতুলের জন্য আলাদা একটা বিমানই না ভাড়া করতে হয়। রাত গভীর হয়ে এসেছে। সমুদ্রের রুফটপে এক অদ্ভুত নীরবতা। চারপাশে কোনো মানুষ নেই, কেবল দূরের বাড়িগুলোর জানালা থেকে ভেসে আসা হালকা আলো আর ওপরে মেঘহীন আকাশে ভরপুর তারা। রুফটপে চারদিকে ঝোলানো ছোট ছোট লাইটগুলো নিভিয়ে রাখা হয়েছে। শুধু একপাশে রাখা হলুদ লণ্ঠনের ম্লান আলোয় ছায়ার খেলা। হাওয়ার পরশে দুলছে টবে লাগানো ফুল গাছগুলো। কখনো আবার শিউলি ফুল ঝরে পড়ছে ছাদের মেঝেতে। আকাশটা যেন আজ অন্যরকম। চাঁদের আলো ছাদের কংক্রিটে পড়ছে। নিস্তব্ধ রাত, কেবল দূরের পাখির ডাক আর হালকা বাতাসের শোঁ শোঁ শব্দ। সিরাজ একা দাঁড়িয়ে রেলিংয়ের পাশে। তার মনে এখনো 5 বছর আগের সবকিছু ঘুরছে। সেদিন রাতে তার সুইটহার্ট তার সাথে এমন কি করছিল যে সে এখনো সুস্থ অবস্থায় পৃথিবীর বুকে নিঃশ্বাস নিতে পারছে। এসব কিছু তাকে জানতে হবে। সুমু 5 বছর ওমানে কি করছিল সব তাকে জানতে হবে। তার ভাবনার মাঝে হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, ব্রো। সিরাজ ধীরে ঘুরে তাকালো। লণ্ঠনের আলোয় দেখা গেল পিয়াস দাঁড়িয়ে আছে। কালো শার্টের হাতা গুটানো, মুখটা বরাবরের মতো গম্ভীর। তারা দুজন কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। চারপাশে কেউ নেই, কেবল চাঁদের আলো, হালকা হাওয়া আর তারাদের সাক্ষী হয়ে রইল তাদের নীরব উপস্থিতি। সিরাজ রেলিং থেকে সরিয়ে এসে ধীরে পিয়াসের পাশে দাঁড়ালো। দুজনেই কিছুক্ষণ চুপ করে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে রইল। হঠাৎ সিরাজ মৃদু স্বরে বলল, সম্পর্কে তুমি আমার থেকে বড় হলেও বয়সে আমরা সমবয়সী হব, তাই তুমি করেই বলছি। তো বলো, কি অবস্থা তোমার ব্রো? পিয়াস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই তো চলছে বিন্দাস, যেমন আগে চলতো তেমনই। রাতের নিস্তব্ধতা যেন আরও ঘনীভূত হল। ছাদের এক কোণে পড়ে থাকা শিউলি ফুলের গন্ধ মও মও করছে বাতাসে। পিয়াস আকাশের ধ্রুবতারার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সিরাজ রেলিংয়ে হেলান দিয়ে পিয়াসের চোখের গভীরতা মাপার চেষ্টা করল। পিয়াসের কথায় এক ধরনের উদাসীনতা থাকলেও সেখানে চাপা হাহাকার স্পষ্ট। সিরাজ পিয়াসের কাঁধে হাত রেখে খুব ধীর গলায় বলল, অনেক তো হলো ব্রো, এবার জীবনটা একটু গুছিয়ে নাও আর
কতকাল এভাবে ছায়াকে জাপটে ধরে বাঁচবে? পিয়াস ম্লান হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, জীবন তো আমার অগোচর নেই ব্রো, চলছে তো যেমন চলা উচিত, এলোমেলো হওয়ার মতো তো কিছু নেই। সিরাজ একটু কঠোর স্বরেই বলল, এলোমেলো নেই মানে? তুমি আজও একজনের জন্য নিজের জীবনটাকে মরুভূমি বানিয়ে রেখেছ, অথচ অন্য একজন তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তুমি তার কথা ভাবছি না। আর কতকাল স্বামীয়াকে এভাবে একতরফা ভালোবেসে যাবে? ও বিবাহিত, ওর সুন্দর একটা সংসার আছে, বাচ্চাও আছে। ওর স্মৃতিগুলোতে ধুলো জমতে দাও পিয়াস। পিয়াস হঠাৎ স্থির হয়ে গেল। তার চোখের কোণে চাঁদের আলো চিকচিক করে উঠল। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, ওর বিয়ে হয়ে গেছে বলে কি আমার ভালোবাসা কমে গেছে? ভালোবাসলে পেতে হবে এমনটা তো কোথাও লেখা নেই। না পাওয়ার মধ্যেও ভালোবাসা থাকে। শ্যামও আমার কাছে কোনো শরীরের নাম নয়, ও একটা অনুভূতির নাম, যে অনুভূতিটা আমার অস্তিত্বের সাথে মিশে আছে। একতরফা ভালোবাসা তো কোনো দরাদরি নয় যে ওকে আমি পাইনি বলে অন্য কাউকে খুঁজে নেব। ও সুখে আছে, এটাই তো আমার ভালোবাসার সার্থকতা। আমি না হয় ওর সুখ দেখে বাকি জীবন কাটিয়ে দিলাম। সিরাজ এবার পিয়াসের সামনে এসে দাঁড়াল। তার চোখে মুখে বড় ভাইয়ের মতো শাসনের সুর। সে বলল, পিয়াস, একতরফা ভালোবাসার কষ্টটা তো তুমি বোঝো, তাহলে সেই একই কষ্ট তুমি অন্য একজনকে কেন দিচ্ছ? যে তোমাকে ভালোবেসে নিজের স্বপ্ন সাজাচ্ছে, তাকে এভাবে অবহেলা করা কি ঠিক? তাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? পিয়াস ভ্রু কুঁচকে সিরাজের দিকে তাকাল। কিছুটা অবাক হয়েই জিজ্ঞাসা করল, আমাকে ভালোবাসে? কে সে? কার কথা বলছো তুমি? সিরাজ লণ্ঠনের ম্লান আলোয় পিয়াসের চোখের দিকে তাকিয়ে সংক্ষেপে উত্তর দিল। ইফতিয়া। পিয়াস যেন আকাশ থেকে পড়ল। সে অবিশ্বাসের সুরে বলল, ইফতিয়া? কবে এলো এসব? সিরাজ একটু হাসল, তবে সেই হাসিতে বিদ্রুপ নেই। সে বলল, সেদিন থেকেই, যেদিন তুমি ওকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে সুস্থ অবস্থায় বাঁচিয়ে ফিরিয়ে এনেছিলে। তুমি ওকে জীবন দিয়েছিলে পিয়াস, আর ও সেই জীবনে তোমাকেই বসিয়ে নিয়েছে। তুমি স্বামীয়াকে ভালোবাসো, তাই ও তোমার সেই ভালোবাসাটাকে সম্মান করে মুখ ফুটে হয়তো কিছু বলতে পারে না, কিন্তু ওর চোখগুলো সবসময় তোমাকেই খোঁজে। পিয়াস কিছুক্ষণ পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। বাতাসের শো শো শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। সে ধরা গলায় বলল, কিন্তু সেরাজ, আমি তো সামিয়াকে ভালোবাসি। আমার মনের সবটুকু জায়গা তো ও দখল করে রেখেছে। আমি কি পারবো নতুন করে স্বপ্ন শুরু করতে? একজনের স্মৃতি নিয়ে বাঁচা সহজ, কিন্তু অন্য কাউকে নিয়ে জীবন শুরু করা অনেক কঠিন। এসব নতুন করে শুরু করা আমার পক্ষে সম্ভব না ব্রো। সিরাজ পিয়াসের হাতটা শক্ত করে ধরল। সে বুঝতে পারছে পিয়াসের ভেতরের ঝড়। সে মৃদু স্বরে বলল, সম্ভব অসম্ভবের বিচার পরে হবে। অন্তত নিজেকে একবার প্রশ্ন করো পিয়াস, ইফতিয়ার একতরফা ভালোবাসাটা কি তোমার স্বামীর প্রতি ভালোবাসার চেয়ে কোনো অংশে কম? পিয়াস কোনো কথা বলতে পারল না। সিরাজ পিয়াসের ভেতরের দ্বিধাটুকু অনুভব করতে পারল। সে পিয়াসের কাঁধে দুই হাত রেখে তাকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে খুব ধীর স্থিরভাবে বলতে শুরু করল, শোনো পিয়াস, ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, বরং কারো ভালোবাসার মর্যাদা দেওয়ার নামও এক ধরনের ভালোবাসা। তুমি স্বামীয়াকে ভালোবেসেছ, ওটা তোমার পবিত্রতা, কিন্তু স্বামীয়া এখন অন্য কারো স্ত্রী, অন্য কারো ভালোবাসা। তুমি স্বামীয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করলে স্বামীয়া কি ফিরে আসবে? আসবে না। বরং তুমি যা করছো তাতে ইফতিয়া নামের মেয়েটার জীবনটাও একতরফা যন্ত্রণায় বিষিয়ে তুলছো। সিরাজ একটু থামল। পিয়াস নিচু হয়ে শিউলি ফুলের স্তূপের দিকে তাকিয়ে আছে। সিরাজ আবারও বলল, তুমি নতুন করে শুরু করতে পারবে কিনা সেটা বড় কথা নয়। বড় কথা হলো ইফতিয়াকে একটা সুযোগ দেওয়া। যে মেয়েটা তোমাকে নিঃশব্দে ভালোবেসে যাচ্ছে, তাকে এভাবে ফিরিয়ে দেওয়া কি উচিত? একটা মানুষ যখন মরে যায় তখন তাকে আমরা মাটি চাপা দিয়ে দেই, তাই বলে কি কারো জন্য কারো জীবন থেমে থাকে? না, থেমে থাকে না। তোমার ভেতরের স্বামীয়াকেও এখন স্মৃতির কবরে রাখা দরকার পিয়াস। একবার ইফতিয়ার চোখের দিকে তাকিয়ে দেখো, দেখবে সেখানে তুমি ছাড়া আর কেউ নেই। পিয়াস এক দীর্ঘ শ্বাস ফেলে বলল, কিন্তু সেরাজ, আমি যদি ওকে সুখী করতে না পারি, আমার মন তো এখনো অন্য কারো নামে লেখা। সিরাজ মৃদু হেসে বলল, পিয়াস, মন তো কোনো পাথরের ফলক নয় যে একবার লিখলে আর মোছা যাবে না। ইফতিয়ার ভালোবাসা যদি খাঁটি হয়, তবে ও নিজেই তোমার মনের
ওই পুরনো নামটা ধুয়ে মুছে নিজের নাম লিখে নেবে। ভালোবাসা জোড়াতালি দিয়ে হয় না ঠিকই, কিন্তু মায়া দিয়ে নতুন করে সংসার গড়া যায়। তুমি ইফতিয়াকে একটা সুযোগ দিয়ে দেখো পিয়াস, নিজেকেও একটা সুযোগ দাও। এভাবে একা একা পড়লে শেষ পর্যন্ত ছাই ছাড়া আর কিছুই থাকবে না। রাতের বাতাসটা হঠাৎ একটু জোরে বইতে শুরু করলো। শিউলি ফুলের গন্ধটা যেন আরো তীব্র হলো। পিয়াস কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার মনের ভেতর দীর্ঘদিনের জমে থাকা পাহাড়টা যেন একটু 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 করে গলতে শুরু করলো। সে বুঝতে পারল সামিয়াকে ভালোবেসে সে নিজেকে একটা জেলখানায় বন্দি করে ফেলেছে, আর ইফতিয়া হলো সেই জন যে বাইরে দাঁড়িয়ে চাবি হাতে তার মুক্তির অপেক্ষা করছে। পিয়াস ধীরে ধীরে চোখ মেলল। তার চোখের সেই কঠিন উদাসীনতা একটু নরম হয়ে এসেছে। সে সিরাজের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, তুমি ঠিকই বলেছ ব্রো। আমি বড্ড স্বার্থপরের মতো শুধু নিজের কষ্টের কথাই ভাবছি। ইফতিয়ার ভালোবাসাকে আমি কোনো দিনও পাত্তাই দিইনি। আমি জানি না আমি কতটা ভালো স্বামী হতে পারবো, তবে আমি চেষ্টা করব। অন্তত ওকে নরক যন্ত্রণায় একা ফেলে রাখবো না। সিরাজ পিয়াসের বুক চাপড়ে দিয়ে আলতো হেসে বলল, এই তো আমার ব্রোর মতো কথা। কথা দিচ্ছি পিয়াস, তুমি পস্তাবে না। ইফতিয়া তোমাকে ঠিক আগলে নেবে। পিয়াস মাথা নাড়ল। তার মনের দীর্ঘদিনের গুমোট ভাবটা যেন এক পলকে হালকা হয়ে গেল। সে প্রথমবারের মতো অনুভব করল যে সামিয়ার স্মৃতিকে মনে রেখেও ইফতিয়ার হাতটা ধরা সম্ভব। পিয়াস বলল, ঠিক আছে ব্রো, আমি রাজি। তুমি যেভাবে চাও সেভাবেই হবে। হয়তো একদিন ইফতিয়ার ভালোবাসা পেয়ে আমি শামুকে ভুলে যেতে পারবো। সিরাজ আকাশের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসল। রাতের অন্ধকার কাটতে আর বেশি দেরি নেই, ঠিক যেমন পিয়াসের জীবনের দীর্ঘ অন্ধকার কাটতে শুরু করেছে। ভোরের লগ্নটা আজ বড্ড মায়াবী। রাতের অবশিষ্ট অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি, অথচ আকাশের এক কোণায় শুভ্রতার আভাস পাওয়া যাচ্ছে। শেখবাড়ির চারপাশটা কুয়াশার এক পাতলা চাদরে ঢাকা। নামাজের পর মনটা যখন প্রশান্তিতে ভরে আছে, ঠিক তখনই পিয়াস ধীর পায়ে শেখবাড়ির বিশাল বাগানে এসে দাঁড়াল। বাগান বিলাসের পাতা থেকে শিশির বিন্দু টুপ করে ঘাসের ওপর পড়ছে। হঠাৎ পিয়াসের নজরে এলো এক মায়াবী দৃশ্য। বাগানের ঠিক মাঝখানে শিউলি গাছের তলায় একটা মেয়ে হাঁটু গেড়ে বসে আছে। পরনে সাদা রঙের একটা সুতি কামিজ, ওড়নাটা মাথায় আলতো করে জড়ানো। মেয়েটা খুব যত্ন করে ঝরে পড়া শিউলি ফুলগুলো কুড়িয়ে নিজের ওড়নার আঁচলে রাখছে। ভোরের অস্ফুট আলোয় তাকে অনেকটা সাদা মেঘের হিল্লোলের মতো মনে হচ্ছে। পিয়াস চিনতে পারল ওটা ইফতিয়া। সে নিঃশব্দে এগিয়ে গিয়ে ওর ঠিক পিছনে দাঁড়িয়ে খুব শান্ত স্বরে ডাকল, ইফতিয়া। অকস্মাৎ স্তব্ধতায় নিজের নাম শুনে ইফতিয়া চমকে উঠল। হাতের আঁচল থেকে কয়েকটা ফুল ঝরঝর করে নিচে পড়ে গেল। সে দ্রুত পিছনে ফিরে তাকাতেই দেখল পিয়াস দাঁড়িয়ে আছে। ইফতিয়া আমতা আমতা করে বলল, পিয়াস ভাইয়া, আপনি এখানে? পিয়াস কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে ইফতিয়ার আরও কাছে এগিয়ে এলো। পিয়াসের এই আকস্মিক ঘনিষ্ঠতায় ইফতিয়ার হৃৎস্পন্দন কয়েক গুণ বেড়ে গেল। পিয়াস পকেট থেকে একটা ছোট মখমলের বক্স বের করে ইফতিয়ার চোখের সামনে ধরল। বক্সটা খুলতেই ভিতরে একটা আংটি ঝিলমিল করে উঠল। পিয়াস খুব গম্ভীর গলায় বলল, এই অবসরটার সঙ্গী হয়ে কি সারা জীবন থাকবে ইফতিয়া? ইফতিয়া, এই অবসরটার সঙ্গী হয়ে কি সারা জীবন পাশে থাকবে ইফতিয়া? আমার ঘরটা কি তোমার এই পবিত্র মায়া দিয়ে সাজাবে? ইফতিয়া মুহূর্তের জন্য পাথরের মতো নিশ্চল হয়ে গেল। তার কান যেন কথাগুলো বিশ্বাস করতে পারছে না। যে মানুষটা এতদিন তাকে স্রেফ ছায়ার মতো এড়িয়ে চলেছে, যার মনে অন্য একজনের রাজত্ব, সেই আজ তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ইফতিয়ার চোখ ভিজে এলো। সে অবিশ্বাসের সুরে বলল, এটা কি বললেন আপনি? এটা কি কোনো করুণা, নাকি কারো চাপে পড়ে বলেছেন? আমি আমি সে একটু থামল, ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিয়ে বলল, কিন্তু পিয়াস ভাইয়া, আপনি তো সামিয়াকে ভালোবাসেন। আপনার হৃদয়ের প্রতিটা ধমনীতে ওর নাম লেখা। সেখানে আমি কি করে জায়গা পাবো? আমি তো চাই না কেউ আমাকে কারো বিপক্ষ হিসেবে গ্রহণ করুক। পিয়াস এক পা এগিয়ে এসে ইফতিয়ার হাতটা ধরল। তার হাতের উষ্ণতা ইফতিয়ার সারা শরীরে বিদ্যুতের মতো খেলে গেল। পিয়াস ইফতিয়ার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে শান্ত স্বরে বলল, সামিয়া আমার অতীত ইফতিয়া। সে একটা সুন্দর স্মৃতি যা আমি কোনোদিন মুছে ফেলতে চাই না। কিন্তু স্মৃতি নিয়ে মানুষ বাঁচতে পারে না, সংসার করতে পারে না। কিন্তু স্মৃতি নিয়ে মানুষ একা বাঁচতে পারে, সংসার করতে পারে না। আমি গত রাতে অনেক ভেবেছি। আমি বুঝতে পেরেছি কারো মৃত স্মৃতির চেয়ে কারো জীবন্ত ভালোবাসার মূল্য অনেক বেশি।
পিয়াস একটু হাসল, তবে সেই হাসিতে আজ কোনো বিদ্রুপ নেই। সে আবারও বলল, তুমি আমার বিকল্প নও ইফতিয়া, তুমি আমার নতুন শুরু। আমি হয়তো এখনই বলতে পারবো না যে আমি তোমাকে সামিয়ার চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু এটুকু কথা দিতে পারি, আমার জীবনে তোমার মর্যাদা হবে সবার উপরে। আমাকে এই একতরফা ভালোবাসার বন্দিশালা থেকে মুক্ত করার দায়িত্ব কি তুমি নেবে?